শুরু করছি আবদ্ধ গল্পের পর্ব সংখ্যা 11 এবং 12। লেখনীতে সঞ্জিতা আক্তার মুন্নি। মেহের ঘুমিয়ে আছে, চুপচাপ নিস্তব্ধ নিস্তেজ হয়ে এক ঘুমে ঘুমিয়ে আছে। মনে হচ্ছে শত শত রাত জেগে থাকা সমস্ত ক্লান্তি আজ এক নিদ্রায় ঠেলে দিয়েছে। ওর এক পাশে বসে আছে মেহতাব, অন্য পাশে বসে ওর ভাই তাহমিদ। চোখ দুটো লাল হয়ে আছে রাগে, ওর কষ্টে আর এক অজানা গ্লানিতে। মেহতাব মেহেরকে অনেক কষ্টে সামলে নিজেকে অনেক কষ্টে সামলিয়ে গোসল করিয়েছে। মেহেরের শরীর নিস্তেজ ঠান্ডা, জীবন যেন ভেঙে গুঁড়িয়ে গেছে ওর ভেতরে। এক মুহূর্তে চোখের পাতাটা কেঁপে উঠছিল ওর। সেই ক্ষীণ চেতনা একটু ভরসা দিয়েছে ওদের, কিন্তু কিছুক্ষণ পরেই সবকিছু স্তব্ধ হয়ে গেল। ঘুমিয়ে পড়ল আবার নির্জীবভাবে মেহের। তাহমিদ নিজের হাতটা বারবার বুলিয়ে দিচ্ছে মেহেরের মাথায়, কপালে। ওর বুকের ভেতরটা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে কষ্টে, নিজের বোনের কষ্টে। হোক না সে সৎ বোন, বোন তো বোনই হয়, তাই না? সৎ বোন, কিন্তু তবুও ছোটবেলা থেকে বুকে আগলে বড় করেছে ওরা। তাদের 4 ভাইয়ের ভালোবাসার একমাত্র নাম মেহের। তাদের প্রাণ এখন নিস্তব্ধ হয়ে শুয়ে আছে। হঠাৎ ও চোখ তুলে তাকায় মেহতাবের দিকে আর দগ্ধ কণ্ঠে বলে ওঠে, এই থাইস গ্যাংয়ের কুত্তাগুলারই আমি নিজ হাতে কুপাবো। আমার বোনের এই অবস্থা শুধুমাত্র ওদের জন্য। আমি কাউরে ছাড়বো না, না একটা কুত্তাকেও ছাড়বো না। সবগুলার কলিজা ছিঁড়ে ফেলবো, দেখিস, আমার হাতে ওরা মরবেই। মেহতাব তখন বেলকনির বাইরে দাঁড়িয়েছিল, গাঢ় ধ্যান চোয়ালে চাপা রাগ নিয়ে। তাহমিদের কথা শুনে ধীরে তাকায় ওর দিকে, ঠোঁটে একরকম নির্মমতা মিশ্রিত হাসি নিয়ে বলে, সবগুলারই একসাথে জড়ো করব, তারপর একে একে কেটে পিস পিস করব। আমার মেহেরের এই অবস্থা হবে আর আমি তাদের ছেড়ে দিব নাকি? শো ভাই, 2 দিন টাইম দে একসাথে ওদের করার জন্য। তাহমিদের চোখ ভিজে আসে, তবে সে নিজেকে শক্ত রাখে। প্রশ্ন করে নরম কণ্ঠে মেহতাবকে, মেহের কিছু খেয়েছিল? মেহতাব দৃষ্টি সরিয়ে নেয়, একটু চুপ করে তারপরে বলে, না, ব্রেকফাস্ট করছিলাম একসাথে, মনে হয় লাঞ্চ রেডি করতেছিল, আর তখনই এই জাহান্নামের কাহিনী শুরু হয়। তাহমিদ দাঁড়িয়ে থেকে বসে পড়ে, গলা ভার হয়ে আসে ওর এবং নরম গলায় বলে, ও আচ্ছা, আমি তাহলে বাইরে যাই, খাবার নিয়ে আসি, তুই ওকে জাগা, ওষুধ দিতে হবে, শরীরে শক্তি না থাকলে আবার শক খেয়ে যাবে। ওকে। তাহমিদ বেরিয়ে যায় ঘর থেকে। ঘর জুড়ে নেমে আসে নিঃশব্দতা, শুধু ঘড়ির কাঁটার টিকটিক শব্দ আর মেহেরের ভারী নিঃশ্বাস শুনতে পায় মেহতাব। মেহতাব আস্তে আস্তে মেহেরের পাশে এসে ঝুঁকে পড়ে, নিজের হাতটা ওর কপালে রাখে। ঠান্ডা, খুব ঠান্ডা। গলায় শীতল মমতা নিয়ে ডেকে বলে, মেহের, মেহের ওঠো, একটুখানি চোখ খোলো। মেহতাবের অনেক চেষ্টার পরে মেহেরের ঘুম ভাঙে। মেহেরের চোখ খুলে প্রথম যে দৃশ্যটা চোখে পড়ে তাতে ও রীতিমতো চমকে ওঠে। মেহতাব ওর একদম কাছে, খুব নিকটে, এতটাই নিকট যে ওর শরীরের ঘ্রাণ মেহের পাচ্ছে। মেহের ভয় পেয়ে ছিটকে সরে যায় এক ধাক্কায় মেহতাবের থেকে। মেহেরের খানিকটা ঘাবড়ে মেহতাবের দিকে তাকিয়ে বলে, আপনি আমার এত কাছে কেন? মেহতাব মুচকি হেসে ওঠে, আর কোনো কথা না বলে হঠাৎই মেহেরের দিকে নিজের হাত বাড়ায়। হাত বাড়িয়ে মেহেরের হাত ধরে এক টানে ওকে নিজের বুকের মধ্যে টেনে নেয়। চোখের পলকে জড়িয়ে ধরে ওকে, ঠিক যেমনটা সে একটু আগেও বারবার করে আঁকড়ে নিচ্ছিল নিজের বুকে। মেহেরের নাকে আবার এসে লাগে সেই চিরচেনা তীব্র মন মাতানো ঘ্রাণ। মেহতাবের শরীর থেকে আসা ঘ্রাণটা মনে হচ্ছে এখন আরো বেশি তীব্র, আরো বেশি নেশাদার। সজ্ঞানে থেকেও মেহের এক মুহূর্তের জন্য থেমে যায় সেই মন মাতোয়ারা ঘ্রাণে। তারপরে চোখ বন্ধ করে মেহতাবের বাথরুম আঁকড়ে ধরে ওর বুকের মধ্যে নাক ডুবিয়ে দেয়। নেশা হয়ে গেছে এই ঘ্রাণে, এত মারাত্মক, এত গাঢ় নেশা, যা একবার শুকলেই আর নিজেকে ফিরিয়ে আনা যায় না। মেহতাবের উদম বুকে নিজের নাক ছুঁয়ে দিতে থাকে বারবার। মেহতাবের বুকে মাথা রেখেই হঠাৎ পুরনো সব দৃশ্য চোখের সামনে ফিরে আসে। নিজেরই করা সেই ভয়ঙ্কর কাজগুলো মনে পড়তেই কেঁপে ওঠে মেহের।
থরথর করে কাঁপতে থাকে পুরো শরীর, ঘাম ছুটতে থাকে। মেহতাব এটা বুঝতে পেরে মেহেরকে আরো শক্ত করে জড়িয়ে ধরে এবং ধীরে ধীরে শান্ত কণ্ঠে বলে, রিল্যাক্স রিল্যাক্স মেহের। মেহের মেহতাবের বুকে আরো শক্ত করে মাথা রেখে নিজেকে বোঝানোর চেষ্টা করে, আমার কোনো দোষ ছিল না, আমি তো শুধু নিজেকে রক্ষা করেছি। কিন্তু এইভাবে কাউকে মারা, এটা তো জানোয়ারদের কাজ। তাও মেহের চুপ থাকে। এটা তো প্রথম খুন নয়, খুন সে আগেও করেছে। তাই ধীরে ধীরে আবার স্থির হয়ে যায় সে, শান্ত হয়, খুব শান্ত। তখন আবার ওয়াশরুমের কথাও মনে পড়ে ওর। লজ্জায় নিমেষেই শেষ হয়ে যায়। নিজেই ভাবে, আমি কি কিছু করে ফেলেছিলাম? ছি, আমি তো, আচ্ছা মেহতাব কিছু করেননি তো? এটা ভেবেই মুহূর্তের মধ্যেই মেহতাবের বুক থেকে মুখ তুলে মা তাকায় মেহতাবের চোখে, সেই বাদামি চোখ দুটোই যা মেহেরকে ঘায়েল করেছে হাজারো বার। মেহের ধীরে ধীরে কাঁপা গলায় বলে, আপনি আমার সাথে উল্টাপাল্টা কিছু করেননি তো ওয়াশরুমে? যেমন আমি নিজের কন্ট্রোল হারিয়ে ফেলেছিলাম, আপনিও কন্ট্রোল হারাননি তো? এমন কথা শুনে মেহতাবের মুখে রেখাগুলো মুহূর্তেই কঠিন হয়ে ওঠে। বেশ রাগ হয় ওর। তীব্র গলায় বলে, শুনো মেয়ে, মেহতাব সিদ্দিকের পুরুষত্ব এত সস্তা নয় যে তুমি কন্ট্রোল হারিয়ে এসে জড়িয়ে ধরলে আর আমি তোমার উপর গড়ে পড়লাম। আর আমি সেই পুরুষদের দলে পড়িই না যারা নিজের সত্তার উপর কন্ট্রোল রাখতে পারে না। কাপুরুষরা নিজের সত্তার উপর কন্ট্রোল হারায়, পুরুষরা নয়। মেহতাবের এই জবাবে থমকে যায় মেহের। লজ্জায় আর কিছু বলতে পারে না, চুপ করে থাকে। মেহতাবকে কখনোই সে অশ্লীল সীমার বাইরে কিছু করতে বা বলতে দেখেনি, তাই নিজেই লজ্জায় পড়ে যায় এমন কথা বলে। কিন্তু তাও নিজের মাথাটা আবার পরিচিত সেই নিরাপদ বুকের ওপরই রাখে, নিজের মাহরামের বুকে। এই বুকেই তো সে চির শান্তি খুঁজে পায়। এই বুকেই কেন এত তৃপ্তি, কেন এত নির্ভরতা? দুনিয়ার সব শান্তি আল্লাহ মনে হয় তার জন্য এই বুকেই রেখে দিয়েছেন। তাই তো এই বুকে এত শান্তি। মেহের ধীরে ধীরে হাত বাড়িয়ে মেহতাবের উন্মুক্ত বুক ছুঁয়ে দেয়। উষ্ণ ছোঁয়া পেয়ে মেহতাবের ঠোঁটে হাসি খেলে যায়। মেহের নিজের নরম আঙুলের ছোঁয়া মেহতাবের বুকে এঁকে দিতে দিতে ফিসফিসিয়ে বলে, জানেন, আপনার এই বুকে মাথা রাখলে নিজেকে পৃথিবীর সবচেয়ে নিরাপদ আর সুখী মানুষ মনে হয়। এত শান্তি কেন মেলে আপনার এই পাঁজরে? মেহতাবের কেন জানি মেহেরের এই কথাটি খুব ভালো লাগে, খুব। মেহতাব মুচকি হেসে মেহেরের কপালে নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। তারপর গলা নিচু করে বলে, আমার এই বুক আজ থেকে তোমার। তোমার যখন ইচ্ছে হবে তখনই তুমি এই বুকে মাথা রেখো। মেহের মলিন গলায় কাঁপা কণ্ঠে বলে, আমি একটা নিকৃষ্ট খুনি, আমি এক নিকৃষ্ট খুনি। কিভাবে থাকবেন আমার সাথে আপনি? মেহতাব মেহেরের এমন কথা শুনে ওর মুখের দিকে তাকিয়ে হালকা হেসে মনে মনে ভাবে, তুমি জানো না সুইটহার্ট, তোমার হাজবেন্ড তোমার থেকেও শতগুণে নিকৃষ্ট। তবে মুখে কিছু বলে না। মেহেরের কানের কাছে নিজের মুখ এগিয়ে নিয়ে যায়। এতে মেহতাবের উষ্ণ শ্বাস মেহেরের কান ছুঁয়ে দেয়। কেঁপে ওঠে মেহের, শক্ত করে আঁকড়ে ধরে মেহতাবের বাথরুমের গলার অংশ। মেহতাব এটা দেখে নরম স্বরে বলে, তুমি যদি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট নারীও হও, তবুও তুমি আমার চোখে শ্রেষ্ঠ। এই কথাগুলো মেহেরের কানে পৌঁছাতেই ওর গলা শুকিয়ে আসে। ধীরে ধীরে মেহতাবের বুক থেকে মাথা তুলে নেয়। চোখ মেলে মেহতাবের দিকে নিরলস দৃষ্টিতে তাকিয়ে বলে, এত বড় কথা? বাহ, আমি কে যে এত প্রেম আমার জন্য? মেহেরের কাঁধ থেকে কামিজটা সরে গিয়েছিল। মেহতাব মুচকি হেসে ও ড্রেসটা আস্তে করে ঠিক করে দেয়। তারপর পাশে রাখা ওড়নাটা নিয়ে ভালো করে মেহেরের বুকে ও গলায় জড়িয়ে দেয় সযত্নে। ধীর স্বরে বলে, তুমি আমার স্ত্রী, তুমি আমার চোখ আর আমার অন্তরের মধ্যে থাকা মণি, তাই তোমার প্রতি আমার এত প্রেম। মেহের অবিশ্বাসের দৃষ্টিতে মেহতাবের দিকে তাকিয়ে ধীরে বলে, স্ত্রী মানেন আমায়? মেহতাব আবারও সেই চিরচেনা হাসি দিয়ে বলে, মানি আর না মানি, কিন্তু এটা তো চিরস্থায়ী। সত্য যে তুমি আমার প্রিয় অর্ধাঙ্গিনী। এই বলেই মেহতাব মেহেরের কপালে পড়ে থাকা এলোমেলো চুলগুলো আলতো করে কানের পাশে গুঁজে দেয়। মেহেরের হঠাৎ নিঃশ্বাস ভারী হয়ে আসে এই অচেনা যত্ন এবং মায়ায়।
পাগলামির মতো ছুঁয়ে যায় তাকে। কি ভয়ঙ্কর সুন্দর এক অনুভূতি। চোখ বুজে ফেলে মেহের। একটি মুচকি হাসিও খেলে যায় ওর ঠোঁটে। মেহতাব মেহেরের সেই হাসির দিকে তাকিয়ে পড়ে যায় এক গভীর ঘায়লতায়। চোখ রাখে মেহেরের মুখে। তারপর ফিসফিসিয়ে বলে, এভাবে হেসো না মেয়ে, তোমার এই হাসি পরে আমার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। মেহের চুপসে যায়, চোখ নামিয়ে নেয় নিচে। এটা দেখে মেহতাব ধীরে ধীরে হাত বাড়িয়ে দেয় মেহেরের মুখের দিকে। মেহেরের নরম ঠোঁটের ঠিক ওপরেই আলতো করে ছোঁয়ায় নিজের শাহাদাত আঙুল। চোখে ঝলসানো এক দৃষ্টি নিয়ে উন্মাদের মতো তাকিয়ে থাকে মেহেরের দিকে। ধীর গলায় বলে, ছুঁয়ে দেই একটুখানি। মেহের ধীর ভাবে মাথা নাড়ে। তাতে সম্মতির আভাস স্পষ্ট। এতে মেহতাব মুচকি হেসে মেহেরের কানের কাছে নিজের মুখ এগিয়ে এনে ফিসফিসিয়ে বলে, ঝলসে যাবে কিন্তু একবার আমার স্পর্শে আবদ্ধ হলে। মেহের এটা শুনে নিজের ঠোঁটে এক বাঁকা হাসি টেনে জবাব দেয়, ভালোবাসার খোঁজ পেতে একটুখানি ঝলসে যেতেই পারি সাহেব। এই দুঃসাহসিক বাক্য শুনে মেহতাব হেসে ওঠে। ধীরে ধীরে নিজের মুখ মেহেরের দিকে এগিয়ে নিতে নিতে বলে, আচ্ছা ঠিক আছে ম্যাডাম, তাহলে একটুখানি ঝলসে দিব আপনাকে। সে মুহূর্তেই মেহের স্থির হয়ে যায়। এই বলেই মেহতাব যেই না নিজের ঠোঁট এগিয়ে এনে বসাতে যাচ্ছে মেহেরের নরম কাবা ঠোঁটে, ঠিক সেই মুহূর্তেই নীরবতা ছিন্ন করে হালকা এক শব্দ হয় টুক করে। দরজার লক খুলে যায়। চুপিসারে খুলে পড়ে সামনের দরজা। সময় থেমে যায়। দুই জোড়া চোখ বিস্ময়ে ফিরে তাকায় দরজার দিকে। তারপর মেহতাব আর মেহের ভয়ে দুদিকে ছিটকে যায়। দরজার মুখে দাঁড়িয়ে আছে তাহমিদ। ভরকে যাওয়া চোখ আর চোয়ালে দপদপানো একটা অস্বস্তি নিয়ে। নিজের বেস্ট ফ্রেন্ডের সঙ্গে ছোট বোনের এমন অন্তরঙ্গ মুহূর্ত দেখে লজ্জায় গলে যায়। নিজের মনে মনেই বলে ওঠে, ছি, এরা রোম্যান্স করতে হলে দরজা কেন বন্ধ রাখে না। তারপর এক মুহূর্তেই ভাবনার মোড় ঘুরিয়ে বলে, ওয়েট, আমি কেন লজ্জা পাচ্ছি? ওরা তো হাজবেন্ড ওয়াইফ, আমিই দোষী। এখানে তো আমারই নক করে ঢোকা উচিত। নিজেই নিজের প্রশ্নের জবাবও পায়। আর হাজবেন্ড ওয়াইফের রোম্যান্স করতে কি সময় লাগে? না, লাগে না তো। তাহমিদকে দেখে, ভাইকে দেখে মেহের একটুখানি প্রাণ ফিরে পায়। সমস্ত লজ্জা গিলে নিয়ে ওড়নাটা ঠিক করে নিয়ে তাড়াতাড়ি বিছানা থেকে নেমে যায়। মাথাটা ভার হয়ে আছে ঠিকই, কিন্তু ভাই বোনের নিখাত ভালোবাসার কাছে এমন অস্বস্তি, এমন লজ্জা তুচ্ছ হয়ে যায়। তাহমিদ ওকে স্বাভাবিক দেখে দীর্ঘ নিঃশ্বাস ফেলে, এক শান্তির নিঃশ্বাস। হাতে থাকা খাবারের প্যাকেট আর প্লেটটা পাশে রেখে বোনের দিকে হাত বাড়াইছে। মেহের কোনো কিছু না ভেবেই ছুটে গিয়ে আছড়ে পড়ে ভাইয়ের বুকে। রক্তের টান হয়তো এমনই হয়, কাছে থাকলে যা তেমন অনুভব করা যায় না, কিন্তু দূরে গেলে, চোখের আড়ালে গেলে তা অভাব মরণ যন্ত্রণা হয়ে বুকে বাজে। ভাইয়ের বুকের ভিতর মুখ লুকিয়ে পিঠে হাত বুলাতে বুলাতে মেহের ফিসফিস করে বলে, ভাইয়া, তুমি এসেছো? আমায় দেখতে এসেছো? জানো, তোমার জন্য আমার প্রাণটা বের হয়ে যাচ্ছিল। সবার সাথে দেখা হলেও তোমার সাথে হয় না। তাহমিদ মুচকি হেসে বোনকে আরো জড়িয়ে ধরে বলে, হ্যাঁ রে, এসেছি তো। এখন থেকে প্রতিদিন তোদের দেখতে আসবো। মেহের হঠাৎই কেঁদে ফেলে, কণ্ঠটা কাঁপতে থাকে। ভাইয়া, তুমি জানো না আমি আবার খুন। তাহমিদ চমকে উঠে ওর মুখ থেকে শব্দটা কেটে দেয়। মেহেরকে নিজের বুক থেকে তুলে ওর গালে আলতো করে হাত রেখে বলে, হুশ, এই কথা মুখে আনিস না, দেয়ালেরও কান আছে, কেউ শুনে ফেললে। তুই শত খুন করলেও তোর ভাই তোর পাশে আছে। দুনিয়ার কোনো বিচার তোকে ছুঁতে পারবে না, আমি আছি, বুঝেছিস? মেহের ফুঁপিয়ে কেঁদে ওঠে, দুনিয়ার বিচার থেকে তো বেঁচে গেলাম, কিন্তু ভাইয়া, রবির বিচারের দরবারে কি হবে? আমি তো খুন করেছি। আল্লাহর দেওয়া প্রাণটা আমি কে যে এভাবে কেড়ে নিলাম? আমি তো জাহান্নামের নিকটবর্তী হয়ে গেলাম। তাহমিদ মেহেরের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে শান্ত কণ্ঠে বলে, আল্লাহ দয়াময়, করুণাময়, উনি সব জানেন, সব দেখেন। তুই তো সজ্ঞানী ছিলি না, তোর দোষ কোথায়? আমাদের রব কখনো কারোর প্রতি অবিচার করেন না তো। তুই তার বান্দি, তিনি তোকে কখনো ভুল বুঝবেন না। মেহের কেঁদে তাহমিদের বুকে মাথা রাখে, নিঃশব্দে। মনে হয় এই একটুখানি আশ্বাসই ওকে সান্ত্বনা দেয়।
তাহমিদ ওকে নিয়ে বিছানায় বসায়, অতঃপর ধীরে ধীরে উঠে গিয়ে খাবারের প্যাকেট আর প্লেটটা নিয়ে আসে। ওর চোখে তখন শুধুই আদরের ছেলে, তাদের 4 ভাইয়ের প্রাণ এই মেহের। মেহেরকে এই ফাঁকে চোখ তুলে তাকায় মেহতাবের দিকে। মেহতাব আয়েশ করে বেডে হেলান দিয়ে আধশোয়া হয়ে ওদের দিকেই তাকিয়ে আছে, চোখে একরকম নিষ্কলুষ কৌতুক। মেহের দ্রুত চোখ নামিয়ে নেয়, লজ্জায় মুখটা গরম হয়ে যায় ওর। এভাবে কারোর সামনে এতটা নরম হয়ে পড়া ওর অভ্যাস নেই তো, কিন্তু কি করলো, কি থেকে কি হয়ে গেল। তাহমিদ নিজের হাতে মেহেরকে খাওয়াতে খাওয়াতে যত্ন করে এবং এই সময় মেহতাব ঠাট্টা করে বলে ওঠে, শালাবাবু, শুধু বোনকে খাওয়ালেই হবে? বোনের জামাইটা যে ক্ষুধায় মরে যাচ্ছে তার খবর নিবা না? আমি যদি ঠিকঠাক না থাকি তখন তোমার বোনকে সামলাবে কে? তাহমিদ হেসে ওর দিকে তাকিয়ে বলে, আমার কাছে আগে আমার বোন, এরপর দুনিয়ার সব। সো এখন বোনের জামাই জলে ভেসে যাক। মেহের লাজুক ভাবে মাথাটা নিচু করে ঠোঁট টিপে হেসে দেয়। মেহতাব এক চিলতে মেহেরের দিকে পাকা চোখে তাকিয়ে হেসে বলে, বোনের জামাই যদি জলে ভেসে যায় তাহলে তার সাথে আপনার বোনের ভবিষ্যতের বাচ্চা কাচ্চারাও ভেসে যাবে। সো সাবধান ছালাবাবু। তাহমিদ হেসে ফেলে। মেহের অদ্ভুত এক অস্বস্তিতে পড়ে যায়। ছি, কিছুই আটকায় না এই লোকটার মুখে। মুখ টিপে হাসিটা আটকাতে পারে না মেহের, মনটাই আজ হালকা লাগছে। তাহমিদ ধীরে ধীরে মেহেরকে খাইয়ে দেয়, খাওয়ার শেষে ওষুধটাও খাওয়ায়। সব শেষে একটা বিশেষ ডোজ দেয়, যাতে মেহের আজকের ভয়ঙ্কর ঘটনাটাকে ট্রমা হিসেবে না নেয়, সবকিছু নর্মাল ভাবে নিতে পারে, যেন মস্তিষ্কে কোনো স্থায়ী চাপ না পড়ে। সে জানে তার বোনটা খুব নরম, ঠিক ততটাই ভাঙা, আর তাই তাকে আগলে রাখতে, সুস্থ রাখতে আজ তাহমিদ নিজের মতো করে চিকিৎসকের মতো দায়িত্ব নেয়। কিছু মুহূর্ত পর মেহের বসে আছে বিছানায়। তাহমিদ অনেক আগেই চলে গেছে। ওর সামনে বসে আছে মেহতাব, ল্যাপটপে চোখ, মুখে কাজের গম্ভীরতা। বোঝাই যাচ্ছে কোনো গুরুত্বপূর্ণ মিটিং এটি, যা ভিডিও কলে মিটিং চলছে। কিন্তু মেহেরের ভেতরটা কেমন অস্বস্তিতে মোচড় দেয় এই জিনিসটি দেখে। মেহতাবের পরনে শুধু একটা বাথরোব, বুকের কিছুটা অংশ খোলামেলা, নিখুঁতভাবে দৃশ্যমান। আর এই ভিডিও কনফারেন্সের স্ক্রিনে একজন তরুণী, তাকেও দেখে দেখা যাচ্ছে বাথরোব পরা অবস্থায়, বুকের উপর খোলা খোলা ভাব। মেহের চোখ মেলে তাকায়। আমেরিকান ভাষা শুনে বুঝতে পারে, কারণ সবসময় মেহতাব হয় বাংলা নয় তুর্কিয়ান ভাষায় কথা বলে। আজ বলছে আমেরিকান ইংরেজিতে, অর্থাৎ মেয়েটি আমেরিকান আর তারা মার্কিন। এমন পোশাক ওদের জন্য অস্বাভাবিক কিছু নয়, কিন্তু মন যে মানতে চায় না মেহেরের। সে নিজের মনেই ফিসফিস করে, তাকে অন্য নারী দেখছে, তাতে আমার কি? 2-4টা ভালো ব্যবহার দেখেই গড়ে যাবি নাকি মেহের? কিন্তু মন থেকে যেন প্রতিবাদ আসে, আমারই তো সব, আমার স্বামী, আমি এখনো তাকে পুরোটা চিনে উঠতে পারিনি, আর তাকে অন্য নারী চোখে দেখবে? আরো এক রাশ অভিমান জেগে ওঠে। দেখ গিয়ে কত নারীর সঙ্গে সহজ সম্পর্ক ওর। এ যুগের পুরুষ বলে কথা, সব পুরুষ একরকম হয় না। আর ওদের তো কেউ বলছিল যে মেহতাব সিদ্দিক নারীবাজ নয়। কেউ কি কুকীর্তি মুখে বলে করে নাকি? মনোজগতে এত সব দ্বন্দ্ব আর চলতে পারে না আর। মেহের দাঁত চেপে উঠে দাঁড়ায়, হেঁটে যায় টেরেসের দিকে, কিন্তু দরজা খুলেই থমকে যায়। চারপাশ জুড়ে নীল মখমলের গাঢ় পর্দা ঝুলানো, একটা রহস্যময় আবরণে মোড়া টেরেস। মেহের থ হয়ে যায়, এর মানে কি? জিজ্ঞাসু দৃষ্টিতে সামনে এগোয়। ঠিক তখনই পেছন থেকে মেহতাবের গম্ভীর কণ্ঠ ভেসে আসে, সাবধানে, নিচে অনেক পরপুরুষ আছে। মেহের আঁতকে ফিরে তাকায় পেছনে। মেহতাব দাঁড়িয়ে আছে। এই না এই পুরুষ মিটিং এ ছিল, এত তাড়াতাড়ি উঠে এলো কি করে? যাকে এসব ভেবে কাজ কি? মেহের ভিমড়ি খাওয়া কণ্ঠে বলে ওঠে, কেন? প্রশ্ন করে উত্তরের অপেক্ষা না করে টেরেসের কিনারায় গিয়ে পর্দা সরিয়ে দেখতে নেয়। পর্দার আড়াল হালকা করেই মেহের থমকে যায়। চোখের পলকে ওর নিঃশ্বাস আটকে আসে। সামনের দৃশ্যটা বাস্তব মনে হয় না। এই দৃশ্য দেখে মেহের এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল সে কোনো যুদ্ধক্ষেত্রের সামনে দাঁড়িয়ে আছে। বাড়ির চারপাশ ঘিরে আছে কালো কোট পরা অসংখ্য বডিগার্ড। প্রায় শতাধিক কালো ইউনিফর্ম পরা গার্ড আর মার্সিডিজ গাড়ি পুরো বাড়িটাকে ঘিরে রেখেছে। সামনে পেছনের সাইডগুলিতে কোথাও কোনো ফাঁকা নেই।
মেঝে পর্যন্ত ৮-৬০ মোটা বুট পরা বডিগার্ডগুলো এত নিঃশব্দে চলাফেরা করছে, মনে হচ্ছে শিকারীর তীক্ষ্ণ হায়নার দল। কেউ নারী, কেউ পুরুষ, প্রত্যেকেই অস্ত্রধারী। প্রত্যেকের কানে কমিউনিকেশন ডিভাইস। সাবধানে সাজানো শরীরের গঠন, নিখুঁত দাঁড়িয়ে থাকা পজিশন। ২ শতাধিক মানুষ নিঃশব্দে ঘোষণা করছে, এখানে কেউ ঢুকবে না, কেউ ছুঁতে পারবে না। প্রায় ৪০টির বেশি কালো মার্সিডিজ গাড়ির সাথে কয়েকটি ল্যাম্বরগিনি ভেলেনো রোডস্টার আর পাগানি জন্ডা এইচপি পারচেটা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। প্রতিটি গাড়ির জানালা কালো ফিল্ম, ভেতরে কে আছে তা বোঝার উপায় নেই। চারপাশে শুধু গাড়ি, গার্ড আর গর্জে ওঠা এক অদৃশ্য ক্ষমতার ছায়া। গার্ডদের সবার হাতে ওয়্যারলেস চোখে সেটস। তারা কেউ দাঁড়িয়ে আছে, কেউ হাঁটছে, কেউ পজিশন পরিবর্তন করছে, আবার কেউ দূরে তাকিয়ে স্ক্যান করছে প্রতিটি ইঞ্চি। মেহেরের মনে হয় যেন কোনো রাষ্ট্রপতি এসেছে। না, রাষ্ট্রপতি না, এই সাম্রাজ্য যেন এসেছে ওর জন্যই। সে অবিশ্বাসে পেছনে ফিরে তাকিয়ে ফিসফিস করে বলে, এত গার্ড, এত গাড়ি, এরা কারা? মেহতাব ধীর পায়ে এগিয়ে আসে ওর দিকে, এসে থেমে যায় মেহেরের সামনে। শান্ত কণ্ঠে বলে, এরা তোমার জন্য, তোমার সেফটির জন্য। এখন ২০০ আছে, চাইলে সংখ্যাটা ৪০০ করব। তোমার আশেপাশে একটা পোকাও চলবে না আমার অনুমতি ছাড়া। মেহের অসাড় হয়ে তাকিয়ে থাকে ওর দিকে। এই রাজত্ব, এই দখল, এই নিঃশ্বাস আটকে দেওয়া নিরাপত্তা, সবকিছু তার জন্য। কিন্তু মেহতাবের এমন কাণ্ডের পেছনে কি আছে? ভালোবাসা, নাকি অধিকার দাবি করার এক ভয়ঙ্কর ঘোষণা? মেহতাব ধীরে ধীরে এগিয়ে এসে মেহেরের সামনে দাঁড়ায়, চোখে সেই চিরচেনা মুচকি হাসি। নিচু গলায় বলে, আগের কাজটা কিন্তু এখন অসম্পূর্ণ রয়ে গেছে মেহের। মেহের হকচকিয়ে যায়। একদিকে এত বড় এক শখ সামলাচ্ছে, তারই মাঝে এমন দাবি। অন্যদিকে তাকিয়ে ভাঙা কণ্ঠে বলে, থাকলে থাকো, আমি কি করব? এতে তো আমার কোনো দোষ নেই। মেহতাব হালকা ঝুঁকে পড়ে ওর চোখে চোখ রেখে ফিসফিসিয়ে বলে, তুমি শুধু সম্মতি দাও, সম্পূর্ণ করার দায়িত্ব আমার। মেহের এক দৃষ্টিতে তাকিয়ে থাকে মেহতাবের চোখে, তারপর ধীরে বলে, আচ্ছা দিলাম, তবে জাস্ট একবার, জাস্ট ওয়ান কিস। মেহতাব হেসে ওঠে, ওর ঠোঁট ছুঁয়ে দেয় নিজের বৃদ্ধা আঙুলে। কাঁপা স্বরে বলে, একবার না কয়বার সেটা বোঝার দায়িত্ব আমার। আই ডোন্ট ওয়ান্ট জাস্ট ওয়ান, আই নিড ওয়ান্ট আ লর্ড। কথা শেষ হতে না হতেই মেহতাব ওর মুখ এগিয়ে নিয়ে আসে মেহতাবের কাছে। মেহের তাকিয়ে থাকে এক দৃষ্টিতে ওর মুখশ্রী পানে। মেহতাবের চোখের ন্যায়, আর সেই বাদামি চোখের ন্যায়। মেহতাবের সেই বাদামি চোখ দুটোই কি মারাত্মক মায়া, কি অসীম এক সৌন্দর্য উপচে পড়ছে সেখানে। মেহতাব গভীরভাবে তাকায় মেহেরের চোখে, তারপর এক মুহূর্তের নীরবতার ভেতর ওর ঠোঁট আঁকড়ে ধরে। এ নিয়ে দ্বিতীয়বার আপন নারীর অধরের স্পর্শ নিল সে। দুহাতে হাত শক্ত করে জড়িয়ে ধরে মেহেরের কোমর। মেহের কাঁদছে, তবুও মেহতাবকে বাধা দেয় না। অজানা এক ভালো লাগা ওকে মোহাচ্ছন্ন করে রেখেছে। ও নিজেই এবার মেহতাবের বাথরুম আঁকড়ে ধরে নিজেকে সামলাতে। এতে মেহতাবের বুকে গেঁথে দেয় ওর নিজের নখ। যদিও ওর নখ লম্বা নয়, তবুও আঁচড় তো আঁচড়ে। কিন্তু মেহতাবের তাতে কিচ্ছু যায় আসে না। মেহতাব এবার নিজে থেকেই ঠোঁট ছুঁয়ে দেয় মেহতাবের ঠোঁটে। আগে করেছিল অচেতন ভাবে, এবার করলো সম্পূর্ণ সজ্ঞানে, সম্পূর্ণ ইচ্ছায়। এই অধিকার তো মেহতাবেরই, সে কেন বাধা দেবে? সে তো চায় মেহতাব ওকে সম্পূর্ণ করে নিজের করে নেয়। মেহতাব বিভোর নিজের আপন স্ত্রীর অধরে অনুভবে, নিজের ইচ্ছে মতো ওকে ভালোবাসায় ভরিয়ে দিতে ব্যস্ত সে।